শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, এই প্রত্যাশা নিয়ে শুরু করছে এই আয়োজন। এবং আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা, এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি এবং এখানে এলে সবসময় খুব ভালো লাগে। একদমই তাই। এবং শীত চলে এসেছে, শীতের আমেজ আমরা টের পাচ্ছি। শীতকাল এখন আসেনি, হেমন্ত চলছে, তবে চারপাশে শীতের আমেজটা টের পাচ্ছি। তো শীতকাল আসলে সব থেকে বেশি তোমার কি মনে পড়ে? আমি তো খাওয়া দাওয়া ছাড়া কিছুই বুঝি না, এবং বিশেষ করে ঢাকা শহরে তো খাই, কিন্তু এই শীতের সময় একটু দূরে গিয়ে যখন যে থাকে না, আমি তো চিকেন লাভার, হ্যাঁ, তো বিভিন্ন খাবার দাবার, ভাত চটকে খেতে খুব ভালো লাগে। এবং শীত আসলে আরো একটা জিনিস আমাদের খুব মনে পড়ে, ওই বারবিকিউ পার্টি। তো চিকেন আসলে শীতে পার্টির একটা অন্যতম অনুষঙ্গ। দর্শকরা না প্রশ্ন করবে বারবার, এরা এলেই সারাক্ষণ খাওয়া দাওয়ার কথা বলে কেন? একদম তাই। সকাল সকাল সবাইকে কেন আমরা খাবারের কথা বলছি, চলো জানিয়ে দিই। অবশ্যই দর্শক, আমরা কিন্তু এমনি এমনি বলি না, আমরা প্রাসঙ্গিক ভাবে বলি। আমরা আজকে পুরো ঘন্টা জুড়ে বোঝাবো যে কেন আমরা এই কথাগুলো বলেছি, কারণ আমাদের মাঝে রয়েছেন আজ উদ্যোক্তা জিকরুল হাকিম। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের দুজনের সাথে বসতে পেরে আজকে আরো বেশি ভালো আছি। কেন আমাদের সম্পর্কে আগে থেকে রিসার্চ করেছেন, যেরকম আমরা রিসার্চ করেছি আপনাকে নিয়ে? কাইন্ড অফ আমি দেখেছি, আপনাদের শোগুলো দেখেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু একটু ইন্ট্রোভার্ট স্বভাবের, আমার কথাবার্তাগুলো হয়তো বা আপনাদের কাছে আসলে আর একটু কনভেনিয়েন্ট হইতে আপনারাই আমাকে বের করে নেবেন আর কি। আচ্ছা, আমরা কোনো ইন্ট্রোভার্টকে আসলে পাত্তা দিই না, কারণ আমরা জীবনের গল্প শুনি, আর জীবনের গল্প যখন আপনি শেয়ার করতে থাকবেন তখন আর ইন্ট্রো এক্সট্রো কিছুই ম্যাটার করবে না। কি বলো সুস্মিতা? একদমই তাই। তখন অটোমেটিক অনেক কথা আসলে আপনার ভেতর থেকে বের হয়ে আসবে, সেই গল্পগুলো আমরা শুনতে চাই। এবং একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই, যে কতটা দুরন্ত ছিলেন বা কেমন ছিলেন সেই সময়? কোথায় ছিলেন ছোটবেলা? ছোটবেলা আমার কেটেছে হচ্ছে রাজশাহীতে। আমার জন্মস্থান রাজশাহীতেই, পড়াশোনা রাজশাহী। প্রথমে আমাদের ক্যান্টনমেন্ট স্কুলে, পরবর্তীতে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, এবং কলেজটাও রাজশাহীতে। এটা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছিল। তুমি এই প্রশ্নটা কিভাবে করো, দুরন্ত ছিলেন কারণ দেখেই তো মনে হচ্ছে, তিনি যেভাবে বলছিলেন যে ইন্ট্রোভার্ট, কিন্তু অনেকে থাকে না যে শৈশবে খুব দুরন্ত থাকে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে শান্ত হয়ে যায়। হ্যাঁ, আপনি কি বরাবরই শান্ত ছিলেন? আমি আসলে যখন ফ্যামিলির সাথে থাকি তখন চাপে হোক, যেই কারণে হোক শান্ত থাকি। বাট হচ্ছে যে হ্যাঁ, খেলাধুলা খুব পছন্দ করতাম, ফ্রেন্ডদের সাথে থাকলে খুবই এনজয় করতাম। কি খেলতেন সে সময়? আমি ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, তিনটাই মোটামুটি খেলা হতো আর কি। আর রাজশাহী তো খুব সুন্দর একটা শহর, সেই সুন্দর শহরে আপনি বেড়ে উঠেছেন। তো সেই সময় আপনার চোখের রাজশাহী কেমন ছিল? আমি এখন পর্যন্ত রাজশাহী ছাড়া আরো যে কটা শহর ভিজিট করেছি, আমার কাছে এখনো স্বর্গের মতো মনে হয়। আমার মানে রিল্যাক্স আপনি যদি চান, আপনি শহরের লাইফটাকে এনজয় করতে চান, প্লাস হচ্ছে একটু নিরিবিলি থাকতে চান, তাইলে আমার মনে হয় যে রাজশাহীর উপরে বাংলাদেশে আর কোনো শহর নাই। তার মানে ঢাকা শহরে এলে আপনার একটু ছোটখাটো হেল মনে হয়। এটা তো যান্ত্রিক, আপনারা নিজেও বুঝেন। আচ্ছা, তো ছোটবেলায় যেহেতু রাজশাহী ঘেরা একটা সুন্দর নৈসর্গিক পরিবেশে আপনার বেড়ে ওঠা, এবং সে সময়ের 90s কিড আপনি যেটা বলা যায়, তো 90 দশকের কোন বিষয়গুলো এখন মিস করেন? অনেক কিছুই। আপনার 90 দশকের টিভি মিস করি আমি এখন টোটালি। আমার মানে টিভি আসলে দেখা হয় না আর কি। ম্যাকগাইভার দেখতেন? ম্যাকগাইভার দেখতাম, তারপরে হচ্ছে যে রেসলিং দেখতাম, তারপরে আপনার খেলাগুলা দেখতাম, এবং ওইটা তো অন্যরকম। ফুটবল খেলাগুলা যখন আপনার মানে টিভিতে বসে ফ্যামিলি সবাই মিলে দেখা, এই জিনিসগুলো মিস করা হয় আর কি বড় হয়ে। আর এটা ছাড়া হচ্ছে যে আপনার মানে আমার কাছে মনে হয়েছে তখন তো আসলে আমরা মোবাইল টোবাইল ইউজ করতাম না। ওই মানে আমার মোবাইল অনেক পরে আসলে ইউজ করা। মোবাইলের আগ পর্যন্ত মানে অফলাইন সময়টাই বেশি এনজয় করার মতো, যেটা এখন সবচেয়ে বেশি মিস করি। এই উত্তরটা পাওয়ার জন্য আসলে প্রশ্নটা করা, মানে 90 দশকে সবার ভেতরে একটা একসাথে বসে খাওয়া, একসাথে বসে টিভি দেখা, একসাথে বসে অনেক গল্প করা, ইলেকট্রিসিটি চলে গেলে খেলাধুলা করা, অনেক কিছু চর্চা ছিল, তাই না? সেই সামাজিক যোগাযোগটা ছিল। এখন যেটা আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক হয়ে গেছি, কিন্তু অসামাজিক হয়ে গেছি।
তো সেই সময় আসলে যে লোডশেডিং এর কথা রুমান বলছিল, এরকম কোন স্মৃতি আছে যে লোডশেডিং হলে ছাদে বা উঠোনে সবাই মিলে এটা আড্ডা তো দেওয়া? খুবই কমন স্মৃতি, কারণ লোডশেডিং আমরা তো মানে পড়াশোনার ক্ষেত্রে বসে থাকতাম আর কি, কখন যে কারেন্টটা যায়, একদম। এবং কারেন্টটা গেলেই মানে পড়া যে থেকে যার মতো ছুটি। পড়া থেকে ছুটি। আর পাশের বাসাতেই তো আরো মানে ছোট আমার বয়সী 2-3 জন থাকতো আর কি, ওদের সাথে একটু মানে খুনসুটি হইতো, খেলা হইতো, এই আর কি। আবার দেখা যাচ্ছে যে কারেন্ট আসলে পড়াশোনায় পাশের বসে বাসার কি থাকতাম। মেয়ে বান্ধবীর সাথে? না না, পাশের বাসায় মেয়ে বান্ধবী ছিল না, আমি পড়ছিও বয়েজ স্কুলে, ওই ধরনের খুব কোনো লাজুক চান্স ছিল ছিলেন। না। হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা। লাজুককে আবার এই প্রশ্ন করে লজ্জা বাড়িয়ে দিচ্ছ কেন? আপনার পারিবারিক মূল্যবোধ সম্পর্কে একটু শুনি। মানে আপনার বাবা মা আমার হচ্ছে মা মারা গেছেন কিছুদিন আগে, জুলাই মাসে আর কি। আর বাবা আছেন, আমার হচ্ছে বড় ভাই আছেন, আর আমার স্ত্রী, আর একটা ছোট বাবু হয়েছে আর কি, 2 বছর হলো বয়স। আচ্ছা, বাবা মা সম্পর্কে একটু শুনি, কি করতেন তারা আপনার বাবা ছোটবেলায়? জনতা ব্যাংকে অফিসার ছিলেন, আর মা গৃহিণী ছিলেন আর কি। আচ্ছা, আচ্ছা। তো ছোটবেলায় কোন শিক্ষাটি তাদের কাছ থেকে আপনি পেয়েছেন যেটা আপনি আপনার সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে চান? ফার্স্টলি অনেস্টি। আমি আমার বাবার কথা বিশেষ করে বলবো, মানে অনেক তো মার খেয়েছি, মারগুলোর অর্থ তখন বুঝতাম না। শান্ত ছেলেটি এত মার খেয়েছে কেন? হ্যাঁ, মানে মার খেয়েছি বলতে কি, পড়াশোনার জন্য? না পড়াশোনার জন্য মারে নাই, পড়াশোনার জন্য বাবা মারে নাই। বাবা বেসিক্যালি হচ্ছে যে আমাকে একটু খেয়াল রাখতো যে আমি কোথায় মিশছি, কার সাথে খেলছি, আচ্ছা। কি খেলছি, এই টাইপের ব্যাপারগুলো আর কি। আমার মনে আছে ছোটবেলায় আমরা ওই যে ব্যাংক থাকে না আপনার, মাটির মাটির ব্যাংক। মাটির না, আপনার ওই যে কয়েন দিলে ইয়া, এই কি বলে, একটা কুকুরের মতো ইয়া ও করে আচ্ছা, ভিতরে হ্যাঁ, নিয়ে নেয়, এই টাইপের খেলনা ছিল। জি। ওখানে আমি কয়েন জমাতাম। তো আমার একটা খেয়াল আছে যে কয়েন আপনার ওইরকম মানে 2টা কয়েন বা 10 টাকা হলে ওখানে একটা আপনার ইয়া পাওয়া যেত আর কি, পিস্তলের একটা খেলনা ছোট আচ্ছা। পাওয়া যেত। আচ্ছা। আমার খুব মানে আগ্রহ ছিল, আমাকে কখনো কিনে দিত না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি কয়েন তো আমি জমাচ্ছি, আমাকে দেয়, আমি জমাই, তাহলে আমি 2টা কয়েন নিয়ে যাই, আমি কিনে আনবো আর কি। তো ওইটা করছিলাম। পরে হচ্ছে যে আম্মু এটা বাবাকে বলছে, এবং মানে আমাকে মারে নাই, বাট যেই ইয়েটা ছিল যে তুমি এটা না বলে নিছো, এটা উচিত হয় নাই, এই মেসেজটা আমার কাছে খুব মানে ভালোভাবে দিছে আর কি বাবা। তো আমার কাছে মনে হয়েছে মানে অনেস্টির ইয়েটা। এবং পরবর্তীতে আরেকটা স্মৃতি আছে, কোচিং সেন্টারে সামহাউ একটা ইয়ে হয়েছিল যেটার সাথে আমি রিলেটেড ছিলাম না। তো আব্বু পরে বলছিল যে মানে দেখতেছে যে টেনশন করতেছি, তো বলছে যে তুমি কি আসলে করছো কাজটা? আমি বললাম যে না, করি নাই। তাইলে টেনশন করো না, কারণ যেইটা মানে তুমি অনেস্টলি করবা সেইটার জন্যই তুমি মানে ভাববা, যেটা করবা না সেটা নিয়ে চিন্তা নেই। তো এই মেসেজগুলো আসলে আমাকে খুব বেশি টাচ করতো আর কি। এবং কিছু শাসন জীবনে অনেক কাজে লাগে, যে তারা হয়তো থাকেন না, কিংবা বাবা মারা হয়তো চলে যান, কিন্তু এই বিষয়গুলো, মূল্যবোধগুলো থেকে যায়, এবং আপনার মতো মানুষরা সেটা কিন্তু লেগেসি হিসেবে পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেন। আপনার জীবনে কিছু গল্প আছে যেগুলো আমরা জানি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসে, তথ্যগুলো, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আজ আমাদের অতিথি জিকরুল হাকিম, আপি সেফ ফুড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, যিনি 2016 সালে মোহাম্মদ আহসান হাবিবের সঙ্গে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে নিরাপদ খাদ্য উৎপাদন এবং বিপণনে স্বচ্ছতা আনার লক্ষ্য স্থির করেন। দেশে প্রথমবারের মতো ওমেগা 3 সমৃদ্ধ মুরগি বাজারে এনে তিনি খাদ্যমান উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি পাঙ্গাস মাছ, গোট ফার্ম, সেফ ব্রয়লার, সেফ ডিম, দুধ, গরু মাংস, দেশি মুরগি, মধু, সরিষার তেল এবং ঘি সহ নানা পণ্যের উৎপাদন এবং বিপণনে সফলভাবে কাজ করছে। উৎপাদন থেকে বিপণন প্রতিটি ধাপে তিনি রাসায়নিক মুক্ত এবং ট্রেসেবল সাপ্লাই চেইন নিশ্চিত করার জন্য কঠোর নীতিমালা অনুসরণ করেন। কৃষক থেকে ভোক্তা এই সরাসরি সংযোগ তার ব্যবস্থাপনায় একটি কার্যকর এবং বিশ্বস্ত মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজস্ব ব্রয়লার, লেয়ার এবং বিফ ফার্ম পরিচালনার পাশাপাশি ডেইরি এবং ফিড মিল প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। ব্যবসার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে তিনি টিউবওয়েল প্রকল্প এবং ইয়াতিম সহায়তা প্রকল্প নামে দুটি সামাজিক উদ্যোগ নিয়মিত পরিচালনা করছেন। তার দূরদর্শিতা, নৈতিকতা এবং বাস্তবমুখী পরিকল্পনা আপি সেফ ফুডকে একটি নির্ভরযোগ্য নিরাপদ খাদ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছে। চলো তার কাছে আবারও ফিরে।
অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন এবং আসলে যে যার জায়গা থেকে সমাজের জন্য যদি ইতিবাচক কিছু করে সেটি কিন্তু অন্যদের জন্য একটা কি বলবো দৃষ্টান্তমূলক একটা ব্যাপার হয়ে থাকে। কি বলো সুস্মিতা? একদমই তাই। এবং এমন একটি বিষয় নিয়ে আপনি কাজ করছেন, নিরাপদ খাদ্য আসলে মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এবং আমরা জানি যে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সকল কিছুর উপরেই খাবারের একটা বিশেষ ভূমিকা থাকে। তো সেই প্রসঙ্গে আমরা ধীরে ধীরে আসব, কিন্তু আবারও যদি একটু পেছনের দিকে ফিরি, যে স্কুল কলেজ তো রাজশাহীতে কাটলো, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কোথায়? আমার বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। আচ্ছা, আরেকটি সুন্দর জায়গা। হ্যাঁ, খুবই সুন্দর এবং একেবারে নৈসর্গিক একটি পরিবেশ। এবং আমি একটা লাইনে এটা বলি যে একটা শহরের মধ্যে আপনার যত ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার এবং একটা গ্রামের মধ্যেও যত ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার, দুইটার কম্বিনেশন যদি হয় আমার বিশ্ববিদ্যালয়। আপনি কি বেছে বেছে সুন্দর জায়গাগুলো ঠিক করেন? আল্লাহ আমাকে দেন আর কি উপহার হিসেবে। আচ্ছা, সেখানে কি পড়তেন? আমি অ্যানিম্যাল হাজবেন্ডারি নিয়ে পড়াশোনা করেছি, গ্রাজুয়েশনটা ওইটা নিয়ে, এবং মাস্টার্সে পরে অ্যানিম্যাল নিউট্রিশনে শুরু করেছিলাম, বাট পরে আর কন্টিনিউ করা হয় না। আমার এমবিএটা ঢাকায় করা আর কি, নর্থ সাউথে। এই যে বিষয়টি নির্বাচন, এটা কি নিজে করেছেন নাকি কাকতালীয় ভাবে ভাগ্যে মিলেছে? আমাদের তো আসলে ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষায় চয়েস দেওয়া থাকে আর কি, চয়েসে যেইটা ম্যাচ করে তো ওইভাবে আসছে আর কি। মানে আপনার ভাগ্যে পড়েছে? ভাগ্যে পড়েছে। ভাগ্যে পড়ার পর আপনি সেটাকে আপন করে নিয়েছেন, আপনি খুব এনজয় করেছেন নিশ্চয়ই। এনজয় প্রথম 2 বছর করতে পারি নাই, আমার আসলে টার্গেট ছিল ডাক্তারি পড়বো। এইটা মানে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ভার্সিটির আর কি মোস্ট অফ দ্য স্টুডেন্টের ইন্টারভিউ করলে আপনি এই অ্যানসারটাই পাবেন, মেডিকেলের টার্গেটটা ছিল আর কি। তো ওইটা একটু ভুলতে একটু সময় নিয়েছিল, বাট পরবর্তীতে আলহামদুলিল্লাহ যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর সাথে আরো ভালোভাবে এঙ্গেজ হইলাম, তখন থেকে এটা এনজয় করা শুরু করছি আর কি। তো সেখানে কত বছর পড়তে হয়েছে? 4 বছর। 4 বছরে 2 বছরই ইন্টারেস্ট পান। তারপরে যখন 2 বছরের মধ্যে ইন্টারেস্ট পেলেন এবং ফিল্ড ওয়ার্ক নিশ্চয় করতে হয়েছে, প্র্যাকটিক্যাল ক্লাস, সেই সময় কিছু এক্সপেরিয়েন্স শুনে। অনেক রকমের এক্সপেরিয়েন্স আছে, তার মধ্যে একটা বলি। আমি জীবনের প্রথম জোকের কামড় খাইছি হচ্ছে যে আমাদের ভার্সিটিতে, যে সেটা কিভাবে আপনার আমাদের কিন্তু সব কাজই হাতে কলমে করতে হতো। ঘাস লাগানো, আপনার ধান গাছ লাগানো, এই মাটি প্রিপেয়ার করা, লাঙল চালানো, এগুলো মানে শেখার জন্য জাস্ট তো ওই রকম একটা কাজ আমরা লাঙল করতে যে, এবং হচ্ছে যে ওটাকে লাইন সোয়িং বলে, ওই কাজ করতে যে একদম শুকনা মাটির মধ্যে খরা রোদের মধ্যে আমি জোকের কামড় খাইছি, যেটা হওয়ার কথা না, কেউ ধারণাও করে নাই। সো ওই রকম ছিল। এবং আমাদের ভার্সিটি আসলে জোঁক এবং শিয়ালের জন্য একটা অভয়ারণ্য মোটামুটি। প্রথম দিকে একটু হয়েছিল, এবং তারপরে আসলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলা কেন এনজয় করতাম আমি, আপনার আমার মানে মেডিকেলে না পড়ার যে আক্ষেপগুলা, সেগুলো অনেকটাই মানে ঘুচে গেছে। এইটা হচ্ছে যে আপনার আমাদের যে প্যাথোলজিক্যাল টেস্টগুলো আমরা করি আমাদের হিউম্যান বডির জন্য, ওই টেস্টগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে করতাম আমার অ্যানিমেলের জন্য আর কি। তারপরে আপনার ধরেন ডেইরি সায়েন্সের কথা যদি বলি, এখানে মোটামুটি সব একদম আপনার অন হ্যান্ড প্রোডাকশন কিভাবে করে, দুধে কিভাবে ভেজাল করে এবং কিভাবে ভেজাল ধরে, তারপরে আপনার আরো যেই ধরনের মানে ডেরিভেটিভ প্রোডাক্টগুলো আমরা প্রডিউস করতে পারি, যেমন আপনার দই, ঘি, তারপরে আইসক্রিম, এই জিনিসগুলো বানানো, এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আবার মিটের মানে সবকিছু নিজে করা, জেনেটিক্সের মধ্যে যদি বলি যে ডিএনএ এক্সট্রাকশন, জিনিসগুলা খুব ইন্টারেস্টিং আসলে, মানে পুরো প্রসেসটা যখন নিজের হাতে করা হয়, তো এই জিনিসগুলো খুব এনজয় করতাম। আপনার আরেকটা আগ্রহের বিষয় আমরা জানি যে আপনি ফটোগ্রাফির প্রতি বেশ আগ্রহী, এবং আপনি এত সুন্দর সুন্দর জায়গায় ছিলেন এবং আছেন, স্বাভাবিকভাবেই হয়তো এটা যে কেউ হয়তো এরকম রোমান্টিক হয়ে যাবে। আপনার শুরুটা কিভাবে আসলে ফটোগ্রাফির? আমার এটা রাজশাহীতে থাকাকালীন সময়ে আসলে ক্যামেরা অ্যাট্রাক্ট করতো আগে থেকেই। আমি তো যখন শুরু করছি তখন আপনার অ্যানালগ ক্যামেরা ছিল, ওই ফিল্মের সময়টা আর কি, খুব লিমিটেড ইয়েতে ছবি টবি তুলতে হতো। তো পরবর্তীতে ডিজিটাল ক্যামেরা আসছে। রাজশাহী তো বললাম যে এমনি পরিবেশটাই খুব সুন্দর, নদী টদী আছে, মানে ছবি তুলতে যেতাম ফ্রেন্ডদের সাথে। পরবর্তীতে মানে ভার্সিটির লাইফে যখন আসছি, ওই আমার স্কলারশিপের কিছু টাকা দিয়ে আসলে একটা ক্যামেরা
কিনা হয়েছিল আর কি, এবং এখনো আছে আমার ক্যামেরাটা। তো ওইটার ইয়েটা মানে আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় এক্সিবিশন গুলোতে পার্টিসিপেট করা হতো, আপনার ফটোগ্রাফি গ্রুপ থেকে যে এক্সিবিশন অ্যারেঞ্জ করা হতো আর কি। তো এইভাবে মোটামুটি এঙ্গেজমেন্টটা শুরু হয়। আচ্ছা, তারপর যখন পাশ করলেন ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে কি করলেন? প্রথম কর্মজীবন কোথায়? আমার প্রথম কর্মজীবন ভার্সিটিতে থাকা অবস্থায় শুরু হয়েছে, যেটা এখন পর্যন্ত ক্যারি করতেছি। সেটা কিভাবে? সেটা হলো আমরা স্টুডেন্ট থাকা অবস্থাতেই এইখানে আমাদের ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট ছিল, আমাদের প্রফেসর শহীদুর রহমান স্যার উনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন যে কার মাথায় কি ধরনের আইডিয়া আসতেছে যেটা মানুষের কোনো একটা প্রবলেম সলভ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা বিজনেস মডেল হইতে পারে আর কি, এরকম একটা অ্যাসাইনমেন্ট ছিল। তো ওইটার শুরু হিসাবে আমরা বেশ কিছু আমাদের আইডিয়া শেয়ার করি। তার মধ্যে যেটা বর্তমানে আমি এখন পর্যন্ত কাজ করছি, আমরা আপনার অ্যান্টিবায়োটিক এবং হেভি মেটাল ফ্রি চিকেন বা ব্রয়লার, যেটাকে আমরা সেফ ব্রয়লার বলছি, এইটার প্রোডাকশন। তো ওইটা আমরা ওই স্যারের তত্ত্বাবধানেই ওনারই একটা রিসার্চ ফাইন্ডিংস ছিল হার্বাল অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি, যেটা অ্যান্টিবায়োটিকের অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যেতে পারে। তো ওইটা নিয়ে আমরা শুরু করেছিলাম তখন ফার্মটা 2016 সালে, এবং পরবর্তীতে এটা কমার্শিয়াল ফার্ম হিসাবে এস্টাবলিশ করি 2018 শেষের দিকে আর কি। পরবর্তীতে এইটাই আমরা এক্সপ্যান্ড করে গেছি এখন পর্যন্ত, এবং বাই দিস টাইম আপনি অলরেডি বলেছেন আমাদের ওমেগা 3 ব্রয়লার, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত প্রথম কমার্শিয়ালি প্রোডাকশন আমরাই করতেছি, এবং এর সাথে সাথে আমরা আরো বেশ কিছু প্রোডাক্ট যেমন পাঙ্গাস মাছ এবং আচ্ছা, এগুলো নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই। তখন কতজন মিলে এই উদ্যোগটা আপনারা শুরু করেছিলেন? 16 সালে। হ্যাঁ, 16 সালে আমরা ফ্রেন্ড সার্কেল মোটামুটি 19 জনের ছিল আর কি। তো ওই সময়টা সবাই যে যার মতো সময় পেত, তখন আসলে সময় দেওয়া হতো। এটা একটা ভলান্টারি ওয়ার্ক, প্লাস হচ্ছে যে এটা খুব অল্প পরিসরে আমাদের ফার্মটা ছিল। হয়তো যে চিকেনগুলা সেল করছি একটা ব্যাচ শেষ করতেছি, বছরে হয়তো 3-4টা এরকম ব্যাচ শেষ করতাম। ওইটার ইয়াটা নিজেরা যতটুকু পারি আবার কিছু সোশ্যাল ওয়ার্কে কন্ট্রিবিউট করতাম, এইরকম মানে স্টুডেন্ট লাইফে যেটা হয়, ওটা আসলে মূল ইনকাম সোর্সের জায়গা ছিল না। এটা পরবর্তীতে 18 সালের শেষের দিকে এসে কোম্পানি ফরমেশনের পরে মেইন ট্র্যাক হয় আর কি। আমার কেন মনে হলো যে মেইন ট্র্যাকটা করা উচিত কিংবা কমার্শিয়ালি যাওয়া উচিত আপনাদের? আমাদের প্রথম যে অনুপ্রেরণা, এটা আমরা পাই আমাদের ভার্সিটির শিক্ষকদের কাছ থেকে, বিকজ ওনারা আমাদের ফার্স্ট কাস্টমার এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল উইশার। তো দেখা যায় যে সবাই যেই সময় আইদার ঘুরে বেড়াচ্ছে, এনজয় করতেছে তাদের টাইমটা, কিংবা হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, ওই সময়টা আমরা ফার্মে কাজ করতেছি, আবার আউটলেটে এসে সময় দিচ্ছি। তো এই জায়গাটা আসলে একটু অড ছিল, বাট আমাদের স্যারদের অনুপ্রেরণাটা আসলে ডেফিনেটলি আমাদেরকে ইনসিস্ট করেছে পরবর্তীতে এই ট্র্যাকে থাকার জন্য। এবং স্যারেরা বলতেন প্লাস হচ্ছে যে আমাদের 2জন ফরেন কনসালটেন্ট ছিলেন ওনারাও। তো তারা একটা চ্যালেঞ্জ আকারে দিছিলেন, মানে চ্যালেঞ্জ বলতে কি 2জনেরই একটা মেসেজ একই ছিল, বাট এটা ছিল যে একজন বলতেছেন তোমরা কি বেতন নাও কিনা। আমরা বললাম যে না, আমরা এখন পর্যন্ত বেতন নিতে পারছি না। তো তখন লিখে দিছে ডায়েরিতে, এখনো আছে আমাদের কাছে, যে 2021 সালের মধ্যে তোমরা ব্যাংকক্রাফট হবা। আর আরেকজন ছিলেন, উনি এসে ফার্ম টার্ম ভিজিট করে একই কথাই উল্টাভাবে বলছেন যে তোমরা যদি 2021 পর্যন্ত টিকে থাকতে পারো তাহলে তোমরা দাঁড়াই যাবা। তো মেসেজ একই, বাট হচ্ছে যে ওইটা একটা চ্যালেঞ্জ হিসেবে ছিল আমাদের। মনে হলো যে না, দেখি তাহলে আমরাও দেখি আর কি যে কি হয়। তো সেই 19 জন পরবর্তীতে আসলে 2 জনে থেকে যাই, বাকি 17 জনই তাদের চাকরি বিক্রিতে ইনভলভ হয়ে যেতে হয় আসলে। তো আমরা 2 জন আসলে চাচ্ছিলাম যে দেখি না কি হয় শেষ পর্যন্ত, কজ আমার তো গ্রোথ হচ্ছে, সো যেটাতে গ্রোথ হচ্ছে এটার এবং অপরচুনিটিও আছে। আমরা কাস্টমার রেসপন্স খুব ভালো পাচ্ছিলাম, তারা চিকেনের টেস্টের ডিফারেন্স পাচ্ছে, আমাদেরকে শেয়ার করতেছে ফিলিংসগুলা। এবং চিকেন থেকে পরে ডিমটা শুরু করলাম, দেখলাম ওটাও কাস্টমাররা মানে প্রেফার করতেছেন। তখন আসলে স্যারদের অনুপ্রেরণা এবং নিজেদের ভিতর যে সবকিছু মিলাই আসলে কন্টিনিউ করা হয়েছে আর কি। তো একটু প্রসেসটা শুনে, কেউ যদি আপনাদের মতো এরকম কোনো কাজ করতে চায়, শুরু থেকে আসলে কি করা উচিত? শুরু থেকে আমাদের প্রথম যেটা মনে হয় যে তাকে প্রচন্ডভাবে ডিটারমাইন্ড হওয়া উচিত, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং
বাদ বাকি জিনিসগুলো আসলে অ্যারেঞ্জ হয়ে যায়, বাট নিজের ডিটারমিনেশনটা যদি মানে ফিক্স না থাকে, ফোকাসটা যদি এক জায়গায় না থাকে, তাহলে ডিফিকাল্ট এটা ক্যারি করা। এর মধ্যেও আমাদের আরো কয়েকজন আসছিল, হয়তো বা 3 মাস, কেউ 6 মাস করার পরে মানে ধৈর্যটা হারায় ফেলতেছেন। তো ওইটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। এবং পরবর্তীতে আসলে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রোডাক্ট প্রডিউস করার পাশাপাশি হচ্ছে যে যদি মার্কেটিং এই জায়গাটা একই সাথে চলতে পারে, তাহলে ওইটা সাস্টেইন করার সম্ভাবনা বেশি। হ্যাঁ, মানে আমি খুব ভালো প্রোডাক্ট বানাচ্ছি বাট সেল করতে পারতেছি না, বা সেল করার জন্য আরেকজনের উপর ডিপেন্ড করা লাগতেছে, ওইটা রিস্কি হয়ে যায়। আমাদের ইনিশিয়াল স্টেজে এটা আমরা ফেস করছিলাম। মার্কেটিংটা তো আসলে সব সেক্টরে খুব বেশি দরকার। তা আপনাদের পড়াশোনা তো মার্কেটিং নিয়ে না, কিভাবে এই বিষয়গুলো ডেভেলপ করেছেন? হ্যাঁ, এইগুলো আসলে অনেকটা ঠেকায় পড়ে বলা যায়। এইটা আমরা কারণ হচ্ছে যে আমার প্রথম যে শেডটা, কমার্শিয়াল শেডটা আমরা প্রোডাকশন করছিলাম, এটা একটা রেস্টুরেন্টের সাথে আমাদের একটা এমওইউ ছিল। ওইটা যে তারা আমার কাছ থেকে এত পরিমাণ চিকেন নিবে, আমরা ওইটা ধরে নিয়ে যে তাহলে আমার অতিরিক্ত প্রোডাকশন করতে হবে না। রেস্টুরেন্ট এবং একটা আপনার চেইন শপের সাথেও ছিল আর কি, ডিল ছিল। তো দেখা গেল যে শুরুটা খুব সুন্দর হয়েছে, বাট পরবর্তীতে তারা তাদের কমিটমেন্ট অনুযায়ী প্রোডাক্ট নিচ্ছেন আমাদের কাছ থেকে। বাট এটা তো লাইভ প্রোডাক্ট এখানে, এবং প্রত্যেক দিন ফিড, আমার ওই পেমেন্ট নিয়েও একটা মাঝে মধ্যে ইস্যু চলে আসতো। পেমেন্ট আমি অন টাইমে না পেলে, আমি ফিডটা তো আসলে মুরগিকে না খাওয়ায় রাখা যায় না। তো এইগুলা ঝামেলার কারণে আমরা পরবর্তীতে আসলে 2021 সাল থেকে আমরা নিজেরা ফোকাস করি যে আমরা কনজিউমার এন্ডে ডিরেক্ট কানেক্ট করতে পারি কিভাবে আর কি। তো ওই সুবাদে মূলত আমার আসলে মার্কেটিং এর দিকে একটু পড়াশোনা, বা আপনার আমি এমবিএটাও করছি এই কারণে মূলত, যে বিজনেসের এই নলেজগুলো যেন পাই। তো এইটার পরে আমরা ঢাকায় আসলে আমাদের যে ডেলিভারি সিস্টেম এটা ডেভেলপ করি, চিটাগাঙে করি, সিলেটে করি, এইটা একদম এন্ড কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য। তো এর মাধ্যমে আলহামদুলিল্লাহ যে আমাদের ওই থ্রেডগুলা আর এখন ফেস করতে হয় না, যে কেউ নিল কি নিল না, এটার জন্য আমার প্রোডাকশন মানে ডিপেন্ড করতেছে, এইরকম চ্যালেঞ্জটা এখন আর নাই। এই জন্যই বললাম মূলত যে মার্কেটিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তো যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি এই প্রফেশনেই থাকবেন, এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন, পরিবার থেকে কিরকম সাপোর্ট পেয়েছিলেন? পরিবার থেকে মানে সাধারণ মানে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির যে ইয়েটা থাকে, প্রেশার, সবারই একটা চাকরির ইচ্ছাটাই থাকে, ওই ফিল্ডটাই ছিল আর কি। তবে আলহামদুলিল্লাহ এটা মানে আমি লাকি যে আমার ফ্যামিলি খুব ইজিলি বুঝতে পেরেছেন যে না, ছেলে হয়তো এটা চাচ্ছে, এবং তারা আপত্তিটা করেন নাই ওই সময়টা আর কি। তো ওইটাও আমার কাছে অনেক বড় সাপোর্ট, কারণ ওই সময় যদি প্রেশার দিয়ে বলতো না তোমার বাদ চাকরি করতে হবে, তাইলে হয়তো বা উদ্যোক্তা হওয়া হতো না। এটা বুঝতে পারার জন্য আসলে কিছু ক্ষেত্রে মোটিভেশনাল কিছু ফ্যাক্টর থাকে, টাকা পয়সা আসছে কিনা। তো শুরু থেকে সেরকম কিছু দেখাতে পেরেছিলেন তাদেরকে? এইটা শুরু থেকে দেখাতে বলতে কি, আমি তো ওই যে ফটোগ্রাফি করতাম, আমি মোটামুটি তখন থেকে আসলে ডিপেন্ডেন্ট ছিলাম না, যে আমার মানে বাসা থেকে সাপোর্ট দেওয়াটা খুব ম্যান্ডেটরি ছিল না আমার জন্য। মানে ফটোগ্রাফার আপনি পেশাদার হিসেবে কাজ করেছেন? হ্যাঁ, পেশাদার হিসেবে আমি ভার্সিটি লাইফে শুরু করেছিলাম আর কি। এবং পরবর্তীতে যখন বিয়ের ব্যাপারে এই যে বললাম যে একটু ছিল প্রথম দিকে, তো পরবর্তীতে যখন বিয়ে করলাম এবং আমি মানে ফ্যামিলি থেকে হয়তো বা এইখানে আর কন্ট্রিবিউট করতে হয় নাই, নিজের ফ্যামিলি করা গেছে, তো ওই সময়টা হয়তো বা একটা কনফিডেন্স আমার ফ্যামিলির মধ্যে বিল্ড আপ হয়েছে যে না হয়তো বা পারবে আর কি, এইরকম। আপনারা শুরুতে কোন ধরনের প্রোডাক্ট রাখতেন যেটা এখন নেই? প্রোডাকশন তো নিজেরা করতাম, বাট এটা যখন আমরা ঢাকায় একটা মিনি সুপার শপ শুরু করেছিলাম, তখন দেখলাম যে এইটাকে আসলে মানুষের চাহিদাটা আরো বিভিন্ন রকম, অনেক কিছু চায়। তো দেখা যায় যে সাধারণত যারা হেলথ কনসার্ন পিপল, তারা মূলত একটু মানে এই যে লাল চাল, লাল আটা, তারপরে আপনার কিছুটা অর্গানিক টাইপের প্রোডাক্ট, এই জিনিসগুলো প্রেফার করতেছেন বেশি। তো তাদের চাহিদার কারণে আমরা সোর্সিং গুলা ওইভাবে করতাম। ওইটা আমরা নিজেরা আসলে প্রোডাকশন করতে পারি নাই, সোর্সিং করতাম, এবং মিলিংটা আমরা আমাদের তত্ত্বাবধানে করতাম আর কি, এইভাবে ছিল। বাট পরবর্তীতে আসলে আমাদের একটা রিয়েলাইজেশন আসছে যে যতই আমি আসলে সোর্সিং করি, আমার আসলে প্রোডাকশনটা আমার স্ট্রেংথ,
এইটার চাইতে মানে বেশি কন্ট্রোল কোয়ালিটিতে আমরা এনশিওর অন্য জায়গায় করতে পারি না আর কি। তো পরবর্তীতে আসলে আমরা আমাদের একটু ইয়েগুলো গুটায় নিয়ে আমরা মূল যে আমাদের প্রোডাক্ট প্রোটিন রিলেটেড, এই প্রোটিনের সেফটিটা নিয়ে কাজ করতেছি এবং এটা ডাইভার্সিফিকেশন আরো ফর্টিফিকেশন কিভাবে সম্ভব অন্য নিউট্রিশনাল পার্সপেক্ট থেকে এটা নিয়ে কাজ করতেছি। একটু বিস্তারিত শুনে যে প্রোডাকশনে আপনারা মন দিলেন এবং নিউট্রিশন এবং কি বলবো সেফটি কিংবা এইসব বিষয়গুলো আপনারা কিভাবে মেজার করছেন, কিভাবে রিসার্চ করেছেন, আপনাদের R&Dটা কি ছিল একটু বিস্তারিত যদি বলেন। জি, আমাদের কয়েকটা প্রোডাক্ট নিয়ে যদি বলি, যেমন আমাদের ফার্স্ট ইনোভেশনটা বাংলাদেশে যে ওমেগা 3 এনরিচড ব্রয়লার চিকেন, তো এটার একটা ইয়েটা ছিল যে আমরা আসলে ওমেগা 3 কিন্তু সব ধরনের ফুডে আমরা পাই না। এটা যে ফুডে পাই, যেমন সি ফিশে পাই, সি ফিশটা একে খুবই কস্টলি, সেকেন্ডলি হচ্ছে যে আপনার এটা মানুষ হচ্ছে যে সবাই আসলে প্রেফারও করে না খেতে, অনেকের কাছে একটু খারাপ লাগে আর কি। তো আমরা চিন্তা করতেছিলাম যে আমরা রেগুলার কনজিউমেবল কোনো প্রোডাক্টের মধ্যে যদি এইটার গুণাগুণটা আমরা এনশিওর করতে পারি তো সেটা ভালো হয়, এবং বাচ্চারা বিশেষ করে বাচ্চাদের টার্গেট করে আর কি ওমেগা 3টা বেশি কনসার্ন, বাচ্চা এবং প্রেগন্যান্ট ওমেনের জন্য। তাদেরও ফিশের ব্যাপারে একটু অ্যালার্জি থাকে, এদের জন্য ওমেগাটা খুব জরুরি। তো ওনাদের জন্য মূলত আমরা ওই ইয়েটা করছি আর কি, যে আপনার চিকেনটা তারা প্রেফার করে, চিকেন মোটামুটি খাই সবাই। তো ওইখানে হচ্ছে যে আমরা ফিডের সাথে আমরা কি ধরনের ডায়েট আসলে অ্যাড করলে এটাকে ওমেগা 3 এনরিচ করতেছে এইটা নিয়ে R&D করি, এবং পরবর্তীতে আমাদের অ্যানিম্যাল নিউট্রিশনের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শিশির স্যার, উনি আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করতেছেন, এবং বর্তমানে আমরা এটা নিয়ে একটা প্রজেক্ট নিয়েও কাজ করছি আর কি ভার্সিটির সাথে কোলাবোরেশনে। তো আরো মানে ডেভেলপমেন্ট নিয়ে আর কি ওইটা শুরু। তারপরে আপনার ধরেন পাঙ্গাসের ক্ষেত্রে সবার একটা অ্যালার্জির জায়গা, যেটা খুব গন্ধ লাগে খেতে আর কি, চাষের পাঙ্গাস বলতে যেটা বুঝি। বাট হচ্ছে নদীর পাঙ্গাস আপনার কিনতে গেলে 1000 টাকার উপর কেজি পড়ে যায়। তো আমরা ওই জায়গায় চিন্তা করলাম যে আসলে গন্ধটার তো একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে, কেন গন্ধটা হয়, ওইটাকে যদি এলিমিনেট করতে পারি তাইলে তো এই পাঙ্গাসের সাথে নদীর পাঙ্গাসের ডিফারেন্স নাই। তো ওইটা চিন্তা করে তখন আমরা এইটার প্রোডাকশন সিস্টেম নিয়ে কাজ করলাম। আমরা দেখলাম যে গ্রোথ প্রমোটার এইটা অ্যাভয়েড যদি করতে পারি, আমার গ্রোথ স্লো হচ্ছে বাট ওর মাসল ডিপোজিশনটা বেটার হচ্ছে, আমার গন্ধটা থাকতেছে না। তো এই ধরনের মানে ইয়াগুলোতে আমরা কাজ করতেছি। ইন ফিউচারে ইচ্ছা আছে যে বাচ্চারা যেমন আপনার ছোট মাছটা অ্যাভয়েড করতে চায়, খেতে চায় না কাটার কারণে আর কি। এখন ছোট মাছের কিছু নিউট্রিশনাল বেনিফিটস আছে, আপনার ভিটামিনের কথা আমরা সবাই জানি। তো এইটা কিভাবে এখন বড় মাছ যেটা তারা খাচ্ছে সেইটাতে আমরা যদি ইনকর্পোরেট করতে পারি তাইলে তাদের জন্য একটা সলিউশন। তো এই জাতীয় মানে রিয়েল লাইফ প্রবলেম থেকে আমরা আসলে ইন্সপায়ার্ড হই কাজ করার, এবং আমাদের ভার্সিটিতে পড়ার সুবাদে আমাদের ফিশারিজ, এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজবেন্ডারির আমাদের বেশ কয়েকজন প্রফেসর এবং স্যাররা আছেন, ওনাদের আসলে একটা টিম আছে আমাদের R&D ইনোপ্রো বলি আমরা ওইটাকে। তো এই টিমটা থেকে এই ধরনের ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হয় আর কি, এবং পরবর্তীতে ওইটা আমরা আসলে R&D করে যদি দেখি যে না এটা ফিজিবল হচ্ছে তখন সেটা আমরা মার্কেটে লঞ্চ করি আর কি। শুরুতে এমনি আপনারা কত ইনভেস্টমেন্ট নিয়ে নেমেছিলেন যদি জানতে চাই? একদম শুরুতে বলতে গেলে 2 লাখ টাকা। আচ্ছা, একদম ইনিশিয়ালি এই যে সবাই মিলে তুলে, আমার নিজের যেমন ফার্স্ট ইনভেস্টমেন্ট এখানে 10,000 টাকা ছিল আর কি ব্যক্তিগতভাবে। আর যদি অ্যানুয়াল টার্নওভার জিজ্ঞেস করি এখন অ্যানুয়াল টার্নওভার নিয়ার অ্যাবাউট 15 crore আর কি। বাহ বাহ, এটি আসলে জানবার প্রশ্নটা এই কারণে করা, অনেকের জন্য একটা ইন্সপিরেশন, কারণ শূন্য থেকে অনন্য হয়ে ওঠাটা আসলে আপনি যেটা বলছিলেন যে ইচ্ছে শক্তি থাকলে এবং সততা থাকলে, অন্যের জন্য কিছু করবার তাড়না থাকলে সবকিছুই সম্ভব। কি বলো সুস্মিতা? একেবারেই তাই, এবং সেই তাড়না নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। তবে শুরুর দিকে তো আসলে অনেক রকম ফেইলিয়ারও ফেস করতে হবে, মার্কেটিং নিয়ে একটি বলছিলেন, আর কি কি ধরনের চ্যালেঞ্জ সেই সময় ফেস করতে হয়েছে? আমাদের ওই যে প্রোডাক্টের ইস্যুস ছিল, আমরা তো আসলে প্রোডাকশন ধরেন স্টুডেন্ট লাইফের পর ডিরেক্ট আসলে প্রোডাকশনে গেছি, আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স ফিল্ড লেভেলে ওইভাবে ছিল না যে অন্য কোনো কমার্শিয়াল ফার্মে জব করার।
বা আমাদের ধরেন কমার্শিয়াল ফার্ম এখন কিন্তু অটোমেটিক শেড হয়ে গেছে, খুব হাই ইনভেস্টমেন্টের বিষয় এগুলো। আমাদের ওইটা একটা লিমিটেশন ছিল যে আমাদের ওপেন শেডে করতে হচ্ছে, মর্টালিটিটা একটু হাই ছিল। তো কিভাবে এগুলো ম্যানেজ করব এবং মানে বাজারের সাথে কম্পিটিশনটা এই ব্যালেন্স করাটা চ্যালেঞ্জ ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই মানে এক্সপেরিয়েন্স হয়েছে এবং আমাদের স্যারদের গাইডলাইনটা আমাদের খুব ভালোভাবে হেল্প করেছে আর কি। তো একটা জিনিস আমরা শিখেছি যে আসলে বাজারের কমন ট্রেন্ড হচ্ছে যে আপনার কত বেশি ডিসকাউন্ট, কত বেশি অফার এইটা প্রপোজ করতেছে। বাট আমরা দেখছি যে না, কাস্টমার একটা সেগমেন্ট আছে যারা হচ্ছে সেফ প্রোডাক্টটা খোঁজেন এবং তারা মানে দামের চাইতে ওইটাকে প্রেফার করেন, সেফটি এবং নিউট্রিশনাল ভ্যালুটাকে প্রেফার করেন বেশি। তো আমরা চিন্তা করলাম যে আমরা আসলে সব কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবো না, আমরা যে যেটা চাচ্ছে এবং আমরা যেটা চাচ্ছি এই দুইটা ম্যাচ করতেছে যেখানে, সেই কাজটা আমরা করি আর কি। তো যে কারণে আসলে ওই যে বাকি সব জিনিসপত্রগুলো ছেটে আমরা ফোকাসই করতেছি যে না, আপনি অ্যান্টিবায়োটিক ফ্রি চাচ্ছেন, আপনি সেফ চাচ্ছেন, আপনি ওমেগা 3 এনরিচ চাচ্ছেন, আমি আপনার জন্য ওইটা প্রডিউস করতেছি, আমার খরচ যেটা পড়তেছে আপনি মানে দিচ্ছে। কাস্টমার আসলে মানে ওই শ্রেণীর কাস্টমারও থাকেন আর কি। তো ওইটা ইম্পর্টেন্ট ছিল যে আসলে মানে এটা বোঝা যে আসলে আমার কাস্টমার কারা এবং তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা যদি আমরা প্রডিউস করতে পারি তাহলে এটা সলভ হয়ে যায় আর কি। আসলে সফলতার গল্পটা তো প্রশস্ত না যে একদম স্ট্রেট ওয়েতে যাচ্ছে, মাঝে মাঝে বাধা আসে। এমন কোন কেস স্টাডি আমাদেরকে বলতে পারবেন যে ব্যর্থ হয়েছিলেন কিংবা এরকম কিছু? অনেক আছে এরকম। আমি ছোট করে যদি বলি, আমাদের এটা হচ্ছে যে ডিমটা শুরু করার আগে আমরা 48% মর্টালিটি একবার হয়েছে। 48% মর্টালিটি ওই অবস্থায় আমাদের জন্য হিউজ। আপনার একটা ধরেন মানে ফার্মের অর্ধেক মুরগি মারা গেছে আর কি। জিনিসটা আসলে অনেক বড় ব্যাপার, বড় ধাক্কা ছিল। আমরা টার্কি নিয়ে কাজ শুরু করেছিলাম, একটা সময় খুব হাইপ ছিল বাংলাদেশে টার্কি নিয়ে, ওইটাতে ফেল করছি। আমরা মাশরুম নিয়ে কাজ করছিলাম, মাশরুমের স্পুনটা পাওয়া খুব ডিফিকাল্ট, এইটা চ্যালেঞ্জেস ফেস করছি। আপনার লেয়ার মুরগির এরকম একবার হয়েছে যে আপনার একবারে মানে পুরা ব্যাচ এফেক্টেড হয়েছে। মানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে লাইভ প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে যে রোগ জীবাণুর ব্যাপারটা। তো এইটা মানে আমার মনে হয় শুধু আমরা না, যারা পোলট্রির সাথে রিলেটেড তারা সবাই মোটামুটি ফেস করেনি। তো ওই চ্যালেঞ্জটাই সবচেয়ে বেশি এবং আমরা আস্তে আস্তে এটা অটোমেশন এবং মানে ম্যানেজমেন্টটাকে ইমপ্রুভ করার দিকে আসলে আমাদের ইয়াটা ফোকাস করতে হয়েছে পরে। বাট ওই ফাইন্যান্সিয়াল লসেসগুলো ওই সময় আমাদের জন্য আসলে খুবই বড় ছিল এবং আলহামদুলিল্লাহ ওই সময় আসলে আমাদের যে অ্যাঞ্জেল ইনভেস্টর বলবো আর কি, কারণ তারা কোনো প্রফিট ছাড়াই আসলে আমাদেরকে তখন ফাইন্যান্স করেছেন। তো ওই সময় ওনাদের সাপোর্টগুলো আমাদের খুবই মানে হেল্প করেছে আর কি। আপনাকে যদি পিন পয়েন্ট করতে বলি, সেই সময় আপনাদের কোন ভুলগুলো ছিল যেটা আপনারা এখন করছেন না, কিংবা অন্য কোনো যারা করতে চায় উদ্যোক্তা তাদেরকে আপনারা পরামর্শ দেবেন? আমাদের আচ্ছা, ভুল বলতে মানে আমি একদম ফার্স্টলি যেটা বলছি একবার যে আপনার প্রোডাকশন R&D ওকে, বাট R&Dর পর এটা কমার্শিয়াল প্রোডাকশনের আগে ডেফিনেটলি মার্কেট এনশিওর করতে হবে। মার্কেট রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। মার্কেট রিসার্চের পরে আপনার হচ্ছে যে কাস্টমারের উইলিংনেস টু পে এবং হচ্ছে যে আপনার প্রোডাকশন কস্ট, এইটার একটা সামঞ্জস্যতা আনাটা খুব ইম্পর্টেন্ট। তো এইটা এবং আপনার প্রোডাক্টের হচ্ছে যে ইউএসপি বের করা, যে আমি আসলে আমার ইউএসপিটা কি, আমার আদার্স প্রোডাক্টের চেয়ে আমার বিশেষত্বটা কি, এবং ডেফিনেটলি এটা কোনো না কোনো প্রবলেম যেন সলভ করে। সো এই সলিউশনটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো না থাকলে আসলে প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করে সাস্টেইন করাটা ডিফিকাল্ট। বাজারে তো আরো অনেক সেফটি ফুড প্রোডাক্ট রয়েছে, অন্য অনেকেই বের করছেন, তাদের সাথে তুলনা যদি বলি আপনাদের ইউএসপিটা কি? আমাদের মানে কথা হলো যে আপনার আমরা যখন শুরু করছিলাম তখন বাজারে খুব বেশি কোম্পানি ছিল না। আমরা যেই সময়টা স্টুডেন্ট অবস্থায় শুরু করছিলাম তখন ওটাই আমাদের ইউএসপি ছিল 16 সালে। বাট পরবর্তীতে যখন দেখলাম যে আরো কোম্পানি বাজারে এই জিনিসটা নিয়ে আসছে, এখন আমি বলতে পারি ওমেগা 3 ব্রয়লার আমাদের একটা ইউএসপিটা কারণেই মার্কেটে। তারপরে আপনার পাঙ্গাসটা অলমোস্ট মানে পাঙ্গাস তো আমরা বলতেছি, আপনার মার্কেট চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার পাঙ্গাস আপনি গন্ধ পাবেন না,
মানে যে গন্ধটা হচ্ছে যে চাষের পাঙ্গাসে মানুষ পায় আর কি, অ্যাভয়েড করে যেই কারণে, ওইটা পাবেন না। হয়তো বা এটা বাজারে আরো অনেকে আনতে পারেন বা আনবেন। আমরা এটার ফার্দার ইয়ান্ডা নিয়ে অলরেডি আমার ইনোপ্রো টিমে কাজ করতেছে, এটাকে কিভাবে আরো ফর্টিফিকেশন করা যায়, আরো নিউট্রিশনাল বেনিফিট কিভাবে এখানে অ্যাড করা যায়। সো এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস। আমার যেটা মনে হয় ইউএসপিটা একটা ইয়াতে থাকে না, এটা ডে বাই ডে ডেভেলপ হয়, চেঞ্জ হয়। জি, অনেক অনেক উদ্যোগ আপনারা নিয়েছেন, সেগুলো সম্পর্কে শুনছি। তো একটি খুব ইন্টারেস্টিং উদ্যোগ আছে আপনাদের, ফ্রি রেঞ্জ মুরগি, এবং সেই সঙ্গে গোট ফার্মিং নিয়েও আপনারা কাজ করছেন, বিস্তারিত জানতে চাই। আলাদা আলাদা, প্রথমে ফ্রি রেঞ্জ মুরগি। আচ্ছা, ফ্রি রেঞ্জটার কনসেপ্টটা আসছে আমাদের দেশি মুরগির কনসেপ্ট থেকে, যে মানুষ প্রেফার করে যে মুরগিটা একটু বাইরে চড়ে বেড়াবে, নিজের মতো করে খাবে। এটার কিছু সাইন্টিফিক অবশ্য ব্যাকগ্রাউন্ডও আছে, বিকজ যখন সে সানলাইটের এক্সপোজারে যাচ্ছে তখন তার ভিটামিন ডির ডিপোজিশনটা বেশি হচ্ছে। তারপরে আপনার এক্সারসাইজের কারণে মানুষের ক্ষেত্রে যেটা হয় যে একটু ফ্যাটটা কম হয়, লিন মিট বেশি থাকে আর কি এইটা। তারপরে যখন সে আপনার গ্রাস ফেড করতেছে, কিছু ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট তার মধ্যে গ্রো করে আর কি, এবং মাংসের যে টাফনেস এই জিনিসটা ডেভেলপ করে। বাট সমস্যা হলো যে দেশি মুরগির স্কারসিটি আছে, আমরা চাইলেই দেশি মুরগি এত বাল্ক প্রোডাকশন করতে পারি না। তো এটার অল্টারনেট হইতে পারে হচ্ছে যে আপনার কালার বার্ড বলি যেটাকে, বা আমরা বর্ণালী চিকেন বলি, এটা ওই দেশি মুরগির মতো দেখতে, বা মাংসের টেক্সচারটাও কাছাকাছি। আর এইটাকে আমরা দেশি মুরগির যে এনভায়রনমেন্ট এইটা দেওয়ার চেষ্টা করছি মানে দিনের বেলাটা, সো দ্যাট যে তার ওই দেশি মুরগির হেলথ বেনিফিট গুলা যেন তার মধ্যে আসে। এবং আমাদের আসলে আমাদের জেনারেশনটা ব্রয়লার পছন্দ করলে আমাদের একটু আগের জেনারেশনটা কিন্তু দেশি মুরগি এখনো খুব চান আর কি। তো তাদের জন্য এটা একটা ভালো প্রোডাক্ট হতে পারে আর কি এইটা। আর গোট ফার্মটা এটা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট আমাদের। আমরা ব্ল্যাক বেঙ্গল গোট বাংলাদেশে তো খুবই পপুলার এবং মানুষ এটাই প্রেফার করে, বাট এটার মিট প্রোডাকশনটা অনেক কম হয়। মিট প্রোডাকশন কম হয় এবং দেখা যায় যে যেগুলোর মিট প্রোডাকশন বেশি এগুলো আবার টেস্টের দিক থেকে খুব বেশি পছন্দ করছেন না। তো এইটার মাঝামাঝি আমাদের কোনো একটা সলিউশন বের করার চেষ্টা করছি। এটা জেনেটিক্সের কাজ যদিও, তো ওইটা নিয়ে আমার টিম কাজ করতেছে যে একটা এমন কোন একটা ব্রিড যদি আমরা করতে পারি যার মিট প্রোডাকশনটাও মডারেট লেভেলে থাকবে এবং হচ্ছে যে আপনার টেস্টটাও হচ্ছে যে দেশি ছাগলের মতো হবে আর কি এইটা। আচ্ছা, বিফ নিয়েও তো আপনারা কাজ করছেন? বিফ নিয়ে, বিফ এবং ডেইরি এই দুইটা আমাদের একটু মানে প্ল্যানে আছে বা প্রসেস আছে আর কি। তো এইটা মূলত আপনার ডেইরির ক্ষেত্রেও যদি বলি, মানে দুইটা সিমিলার কেন, কারণ ওই বিফেরই বা ডেইরিরই দেখা যায় যে মেল যে ইয়াগুলো অ্যানিমেলগুলো আসতেছে ওগুলোই তো আপনার বিফ প্রোডাকশনের জন্য ইউজ করতে হয় আর কি। তো আপনার দুধের ক্ষেত্রে আমরা যেটা চাই যে আমরা একটু ঘন দুধ চাই, বাট বাজারে তো ওই জিনিসটা এখন আমরা পাচ্ছি না, রেডি প্যাকেটে যেটা পাচ্ছি আর কি। তো এইটাও আমরা দেখছি যে আপনার মানে কমনলি হচ্ছে যে হাইব্রিড বা ক্রস ব্রিড যেগুলো আমরা দেখে থাকি, এই ব্রিডগুলোর দুধটা আসলে অত ঘন হবে না। আপনি মানে যত এক্সপেক্ট করেন এটা 3.5%-এর উপরে ফ্যাট যাবে না। অন দি আদার হ্যান্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে ব্রিডগুলো আছে এইগুলার আপনার মিল্ক ফ্যাট পার্সেন্টেজটা বেশ ঘন হয়। তো ওইটা আমরা সোর্সিং করছি আপাতত, বাট এটার মানে প্রোডাকশন প্ল্যান আছে আমাদের। এবং এইটার মেল বার্ডের ডেভেলপমেন্ট মানে বিফ ফ্যাটেনিং যেটা বলে, যেহেতু আমাদের নিউট্রিশনের একজন অ্যাডভাইজার আছেন আমাদের প্রফেসর স্যার, তো উনি আমাদেরকে গাইড করতেছেন, হেল্প করতেছেন এই আপনার ফিড ফর্মুলেশনে। তো আমরা ওইটার বিফ ফ্যাটেনিং পার্টটাও দেখবো আর কি, যেন হচ্ছে যে মাংসের ইয়েটা থাকে এবং মানুষের যে এক্সপেকটেশন থাকে যে ধরনের মিট আপনার এই মিটটা যেন প্রোডাকশন করতে পারি আর কি। আপনাদের আপনার প্রোডাকশনটা কোথায় হয়? প্রোডাকশন ময়মনসিংহে। আর ঢাকাতে অফিস? ঢাকাতে আমাদের হোম ডেলিভারি হয় মিরপুর এবং আপনার বনশ্রীতে হচ্ছে যে হাব আছে, এখান থেকে ডিস্ট্রিবিউশনটা হয় আর কি। আচ্ছা, সুপার শপে তো আপনাদের প্রোডাক্ট? সুপার শপ বলতে হ্যাঁ, ইউনিমার্টে আমরা সাপ্লাই করতাম। আমাদের আরো বেশ কিছু ইয়ে আছে যাদেরকে আসলে আমরা হোয়াইট লেভেলের প্রোডাক্টটা প্রোভাইড করি। আর সুপার শপের সাথে কথা চলছে রিসেন্টলি,
আমরা হয়তোবা আমাদের আরেকটা ফার্দার প্রসেস ফুড নিয়ে কাজ করতেছি, যে নাগেট, তারপরে হচ্ছে যে পপকর্ন, ফ্রোজেন ফুড, রাইট, এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। তো এইগুলোর জন্য সুপার শপের সাথে আসলে আমাদের কমিউনিকেশন চলতেছে, হয়তো বা সামনে সুপার শপে পাওয়া যাবে ইনশাল্লাহ। আপনাদের যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়েও বোধহয় খুব পরিকল্পনা থাকতে পারে, একটু শুনি সেগুলো সম্পর্কে। আমরা এখন যেটা করতেছি যে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি ইনক্রিজ করা এবং পাশাপাশি হচ্ছে যে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা। আমাদের এই প্রোডাক্টগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কোল্ড চেইন মেনটেনেন্স। তো কোল্ড চেইনের জন্য দেখা যায় যে ব্লাস্ট ফ্রিজিং টেকনোলজি, তারপরে আপনার কোল্ড স্টোরেজ এস্টাবলিশ করা, এরপরে আবার হচ্ছে যে এটার যে প্রসেসিং ইউনিট যদি আমাদের আছে, চেষ্টা করেছি যতটা হাইজেনিক ওয়েতে এটাকে আসলে করা যায়, প্রসেস করা যায়। বাট এটারও আরো আপডেটেড আসলে টেকনোলজি চলে আসছে, যেমন মেশিনগুলো আমরা এখন অটোমেশনের দিকে যাচ্ছি, যে কাটিং মেশিনগুলো অটোমেটিক হোক, হিউম্যান এঙ্গেজমেন্টটা যতটা রিডিউস করা যায় আর কি, এই ধরনের কিছু প্ল্যান কাজ করতেছি। প্লাস হচ্ছে যে আমাদের শেডগুলোর অটোমেশন, যেমন লেয়ার শেডটা আমাদের পাইপলাইনে আছে, যে ফুললি অটোমেটেড শেড, যেখানে হয়তো অল্প কয়েকজন স্টাফ কাজ করবে, বাট একটা মেশিনের মাধ্যমে ফিডিং, ওয়াটারিং, মেডিকেশন, এই জিনিসগুলো চলবে অটোমেটিক্যালি। তো এইগুলা হলে যেটা হয়, আপনার ডিজিজের আউটব্রেকটা কমে যাওয়ার চান্স থাকে, যে আপনার বাইরে থেকে মানুষই আসলে ডিজিজ ক্যারিয়ার, বা অন্যান্য পশু পাখি, তো ওদের এন্ট্রান্সটা যদি আমি প্রিভেন্ট করতে পারি, তাহলে আপনার অনেক ক্ষেত্রে ডিজিজটাকে প্রিভেন্ট করা সম্ভব হয় আর কি। তো ওই দিকে আমরা এখন কাজ করতেছি। বর্তমানে কর্মী আপনাদের সাথে কতজন যুক্ত আছে? আমাদের 110 জন। আচ্ছা, আর এই যে কৃষক থেকে ভোক্তা, এই মডেল নিয়ে আপনি কাজ করছেন, তো কিরকম সাড়া দেখতে পাচ্ছেন বা কি পরিবর্তন আনতে পারছেন? পরিবর্তন বলতে গেলে একটা হচ্ছে যে কনজিউমার প্রেফারেন্স, কনজিউমার যখন আমরা বলছি এবং ফিডব্যাক যখন নিই যে আসলে আপনি কোনো প্রোডাক্টের ডিফারেন্স পান কিনা, তো মোস্ট অফ দ্য কনজিউমার কিন্তু আমাদের কাছে জানান যে হ্যাঁ, তারা ফ্লেভারে, টেক্সচারে এবং জুসিনেসের হচ্ছে যে ডিফারেন্স পাচ্ছেন। তো আমাদের এবং আবার ওদিকে ফার্মার লেভেলে যখন আমরা কাজ করতেছি, তো ফার্মারদের ক্ষেত্রেও চ্যালেঞ্জেস থাকে, যে এই যে বাচ্চার প্রাইস আপ ডাউনের কারণে ধরেন তার লাভ হবে না, লস হবে এরকম। বাট যখন আমি তাকে একটা সাপোর্ট দিচ্ছি যে না, আপনার ফার্ম, আপনি আমার সাথে আমার প্রোটোকলে কাজ করেন, আমি আপনাকে ফিড দিই, আপনি এই চিক্স নেন, আমি যেভাবে বলতেছি এভাবে ম্যানেজ করেন, সেল করা আপনার টেনশন নাই, আমি আপনার কাছ থেকে আপনাকে প্রফিট দিয়ে এই প্রোডাক্টটা হচ্ছে যে মার্কেটিং আমি করে দিব আর কি। তখন সে কিন্তু একটু সিকিউরড হচ্ছে এবং সে আমার প্রোটোকলের বাইরে যাচ্ছে না। সে মানে অ্যান্টিবায়োটিক, ফার্মার জেনে বুঝে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করে, মানে সবসময় ফার্মারের দোষ থাকে এমনও না, সে বুঝে না যে একটা জিনিস, এই ওষুধটা কেন খাওয়াবো, তাকে বলে দিছে হয়তো যে তুমি এটা খাওয়ালে মুরগি ভালো থাকবে এই সেই। তো ওই কাজটা তখন তাদেরকে আমি অ্যাভয়েড করাতে পারতেছি, যে না, আপনার এটা খাওয়ানোরই দরকার নাই, আপনি জাস্ট আমাকে এই চিকেনটা দেন, এইভাবে প্রোডাকশন করে দেন। এবং আমাদের কনজিউমার এখানে সবচেয়ে বড় রোলটা প্লে করতেছে, কনজিউমার খাচ্ছে বলেই কিন্তু সিস্টেমটা ডেভেলপ করতেছে। হ্যাঁ, এবং আপনার আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি এখন প্রায় 30 টন পার মান্থ প্রোডাকশন হচ্ছে আর কি। তো এইটার মানে কনজিউমারদের অবদানটাই আমি সবচেয়ে বড় বলবো, বাকিটা আসলে আমাদের জন্য ইজি, মানে প্রোডাকশন করা বা এটার ম্যানেজমেন্টটা ঠিক করাটা খুব বেশি কঠিন কিছু না। 13 টন কি সব প্রোডাক্ট মিলিয়ে? না, চিকেন। আচ্ছা, চিকেন আমাদের পাঙ্গাস আছে, পাঙ্গাস হচ্ছে যে 12 টন থাকে আর কি পুকুরে, এরকম 12 টন প্রোডাকশন। আর হচ্ছে ডিম মোটামুটি 3 লাখের মতো। পাঙ্গাস ছাড়া অন্য কোনো মাছ নিয়ে কি কাজ করছেন কিংবা করতে চান? করতে চাই। আমাদের এখন আসলে পাঙ্গাসটা, মানে আমরা ওই যে একটা কনসেপ্টে কাজ করছিলাম যে মানুষ কোনটা বেশি কনজিউম করতেছেন এবং ওইটার কি প্রবলেম আছে, ওই প্রবলেমের সলিউশনটা কি হতে পারে, এইটা মানে ফার্স্ট প্রায়োরিটি রেখে আমরা আগাচ্ছি। এবং পাঙ্গাসের যে তেলটা থাকে, এইটাও ওমেগা 3-র জন্য একটা ভালো সোর্স হওয়ার চান্স আছে আর কি। তো ওইটা নিয়ে আমরা রিসার্চ করতেছি। তো এই ধরনের মানে পাঙ্গাস কিন্তু একটা খুবই ভালো প্রোডাক্ট এবং মানে খুবই ভালো একটা মাছ, হয়তো বা এটার ওই যে ম্যাল প্র্যাকটিসের কারণে আমরা জিনিসটা অ্যাভয়েড করি। এটা একটু এক্সট্রিম একটা রিঅ্যাকশন হয়, কারো খুব ভালো লাগে, কারো খুব খারাপ লাগে, সেটা গন্ধের কারণে, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, এটাই আর কি। তো ওইটাই অ্যাভয়েড করা গেলে আই হোপ যে সবার ভালো লাগবে। এবং পাঙ্গাসের ফার্দার প্রসেস ফুড নিয়ে আমাদের ইচ্ছা আছে। হয়তো আপনার পাঙ্গাস খেতে ভালো লাগছে না, আমরা ফিশ বল বানাচ্ছি, ফিশ বল খান, ফিশ বলটা খুব টেস্টি।
সো এইরকম মানে আসলে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টটা ইম্পর্টেন্ট। এটার একটা হলো শেলফ লাইফ ইনক্রিজ করা, এবং সেকেন্ডলি হচ্ছে যে আপনার নিউট্রিশনাল। আপনি ধরেন আপনার বেবিকে চিপসও দিতে পারেন একটা, অথবা হচ্ছে যে আপনি তাকে মিটও দিতে পারেন। তো আপনি কোনটা প্রেফার করবেন? আপনি স্ন্যাক্স হিসেবে যদি চিপস দেন সে কিন্তু মজা পাবে, কিন্তু নিউট্রিশনটা পাবে না। বাট যদি আপনি তাকে হচ্ছে যে নাগেটটা দেন, ও তো নিউট্রিশনটাও পেলো আর কি। এখন তো বাছা মাছটাও বেশ পপুলার, এবং অনেকে বাছা মাছ দিয়েও বিভিন্ন প্রোডাক্ট খেতে পছন্দ করে আর কি। কিন্তু অনেক বড় বড় হোটেলও দেখা যাচ্ছে যে বাছা মাছের বদলে পাঙ্গাস মাছ, এটা আপনিও দেখেছেন নিশ্চয়ই। কি বলবেন এ বিষয়ে? মানে এখন অনেক কিছুতেই কিন্তু ভোক্তাদের একটা কনফিউশন কিংবা ট্রাস্টের বিষয় চলে আসে। এইটা ট্রু। ভোক্তাদের ক্ষেত্রে আমার যদি পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে বলবো যে মানে দেশি প্রোডাক্টের উপর যদি এমফাসাইজ দেওয়া যায়, দেশে যে বাসা ফিলেট তো আপনার বাংলাদেশি প্রোডাক্ট না, এটা তো ইম্পোর্ট করতে হচ্ছে, বা আপনার সি প্রোডাক্ট আর কি। তো আপনি পাঙ্গাসি খান, আপনার বাসা খাওয়ার দরকারটা কি? যদি ওটাই খান আপনি, মানে অযথা বেশি প্রাইস দিচ্ছেন কিন্তু খাচ্ছেন পাঙ্গাস। রেস্টুরেন্টে যে যদি এটাই হয়, তাহলে আপনার পাঙ্গাস খেতে সমস্যা কি? এটা তো আমাদের অনেক ক্ষেত্রে থাকে না যে আমরা বিদেশি কিছু আগে, বিদেশিতে একটু রিস্ক থাকে কিছুটা, কজ হচ্ছে যে ওটার প্রিজারভেটিভ মেথডটা কনফার্ম না, এবং প্রিজারভেশন ঠিক না হইলে আপনি যে ফ্রুটস গুলাও যেগুলা খাচ্ছেন, এখন আমি শিওর না, কারণ কেউ গ্যারান্টি দিতে পারবে না একটা শেলফ লাইফটা এত লম্বা করা কি আসলে সাইন্টিফিক ওয়েতে করা হচ্ছে নাকি হচ্ছে যে অন্য কোনো প্র্যাকটিসের মাধ্যমে করা হচ্ছে, এরকম কোশ্চেন থেকে যায়। আপনি পেয়ারা খান, পেয়ারা তো এরকম ভাবে রাখার কিছু না, আম এভাবে রাখার কিছু নাই। আম তো মানে এগুলো তো ন্যাচারাল ফুড আর কি, খেতে পারেন। তো দেশি প্রোডাক্টের উপর আসলে আমাদের অনেকে যে আম কেটে কেটে পাল্প করে সারা বছর খাচ্ছে, এটা খেতে পারে। পাল্প করতে তো সমস্যা নাই, মানে আপনি তো কিছু মিশালেন না। এখন আমাদের ওখানেও সায়েন্স আছে যে হ্যাঁ প্রিজারভেটিভটা আপনি কিভাবে প্রডিউস করতেছেন, অর্গানিক প্রিজারভেটিভ কিনা। কারণ জিনিস হচ্ছে যে যেই জিনিস আমি অ্যাড করতে যাই তখনই ভেজালের চান্সটা বেশি হয়। হ্যাঁ, আমি যদি অ্যাডই না করি, আপনি নরমালি আপনি বাসায় নিয়ে আমটা কেটে আপনি ফ্রিজে রেখে দেন, ডিপ ফ্রিজে খেতে পারবেন। তো ওইটাতে তো সমস্যা নেই, মানে সেকেন্ড প্রসেসে গেলেই সমস্যা, গেলে চান্স থাকে আর কি সমস্যা হওয়ার। কারণ প্রাইস কম্পিটিশনের যখন বিষয় চলে আসে তখন আসলে মানুষের এই দুষ্ট বুদ্ধিগুলো মাথায় আসে আর কি। প্রাইসের বিষয় যেহেতু আসলো, এবার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে আমাদের অনেকেরই ধারণা থাকে যে এই যে ওমেগা 3 সমৃদ্ধ মুরগি, ডিম, এগুলো অনেক বেশি হায়ার প্রাইসে বিক্রি হয়, আপনার কি মত? কিছুটা হায়ার প্রাইস হয়, কজ হচ্ছে যে এটা যে ফিড ইনগ্রেডিয়েন্ট যেটা আমরা এক্সট্রা দিচ্ছি, যেমন কড লিভার অয়েল, এটা কালেকশন প্রসেসটাই তো একটু কস্টলি। কিছুটা হয়, বাট অনেক এমন না যে আপনার ডাবল হয়ে যাচ্ছে বা 1.5 গুণ হয়ে যাচ্ছে, এরকম না। হয়তো বা আপনার ডিমের ক্ষেত্রে যদি বলি যে প্রতি ডিমে হয়তো বা 5 টাকা 4 টাকা এরকম বেশি হচ্ছে, বা আপনার মুরগির ক্ষেত্রে আমাদের যেমন রেগুলার চিকেনের থেকে ওমেগা চিকেনের প্রাইসের ডিফারেন্স 30-40 টাকা কেজি, এইরকম ডিফারেন্স হয়। এমন না যে ডাবল বা 1.5 গুণ, এত বেশি ডিফারেন্স আসলে প্র্যাকটিক্যালি হয় না। যেটা আপনি বলছিলেন যে হাই প্রাইস পাশাপাশি মানুষের ডিমান্ড এবং কোয়ালিটি সবকিছুর একটা সামঞ্জস্য দরকার আর কি। হ্যাঁ, কম প্রাইস দিতে গিয়ে যদি মানের সাথে আপোষ করা হয় সেটা আবার কাস্টমারদের জন্য খারাপ হবে। যদি জানতে চাই যে আপনার জায়গা থেকে আগামী 10 বছর আপনি বাংলাদেশের কৃষি খাদ্য খাতকে কোন অবস্থানে দেখতে চান? আমাদের প্রথম কথা হলো যে আমরা ফুড সেফটি এন্ড সিকিউরিটি দুইটা জিনিস নিয়ে সবসময় আলোচনা করি, বাট আমরা সিকিউরিটির দিকে বেশি কনসার্ন এখন পর্যন্ত। আমাদের যে কারণে খাদ্যের আসলে ঘাটতি খুব বেশি লক্ষণীয় হয় না, বাট সেফটির ব্যাপারটা ওইভাবে আমরা কনসার্ন না। তো আশা করছি যে এখন কনজিউমার লেভেলে যেহেতু কনসাসনেসটা আসতেছে এবং বৃদ্ধি পাচ্ছে, আমাদের হয়তো সরকারের পলিসি মেকিং এর ক্ষেত্রে এটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো। এবং আমাদের উদ্যোক্তাদের জায়গা থেকে আমরা চাই যে সেফ ফুড প্রোডাকশনটা যতটা আমাদের ইনক্রিজ করা যায়। যেমন আমি কিন্তু অর্গানিক কথাটা একবার বলি নাই আমার টোটালি এর মধ্যে, বাট অর্গানিক খুবই একটা ক্যাচি ওয়ার্ড, সবাই খুব লাইক করেন, ইউজ করেন। তো কেন বলতেছি না, কজ হচ্ছে যে বাংলাদেশের আপনার অর্গানিক প্রোডাকশন করতে হইলে আপনার সয়েল, ওয়াটার, এয়ার সবকিছু অর্গানিক হইতে হবে। এখন সয়েল অর্গানিক করাই তো আমার পক্ষে পসিবল না। আমি ওই সয়েলে যে ভুট্টা চাষ করতেছি, ওই ভুট্টা তো আমি মুরগিকে দিচ্ছি, তো আমি কিভাবে অর্গানিক বানাবো? আমার তো এত বড় অংশ সম্ভব হচ্ছে না।
বাট আমাদের আস্তে আস্তে যাওয়া উচিত, কারণ আমাদের মাটির উর্বরতাটা নষ্ট হচ্ছে এই যে আপনার কেমিক্যাল ফার্টিলাইজার গুলো ইউজের কারণে। অর্গানিক ফার্টিলাইজার ইউজটা বাড়ানো, তো আস্তে আস্তে আসলে আমাদের প্রথমে সেভ করা, তারপর অর্গানিকের দিকে যাওয়া যতটা পসিবল হয়। এবং আরেকটা টার্গেট যদি বলি, আমরা এইখানে আসলে পোলট্রি বাংলাদেশের বর্তমানে সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি, এইটাকে আমরা হচ্ছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড করার আসলে চিন্তা করতে পারি। যেমন গার্মেন্টসটা অলরেডি এক্সপোর্ট করতেছি, আমরা পোলট্রিটাকে নিয়েও এক্সপোর্ট ওরিয়েন্টেড চিন্তা করতে পারি, এটা আমাদের প্ল্যানে আছে আর কি। এই জায়গাটা গার্মেন্টস এর মতো অত আগায় না কেন আসলে, আপনার কি মনে হয়? ভোলাটাইল মার্কেট গার্মেন্টসে আপনার, যেমন এবং পেরিশেবল প্রোডাক্ট না, তো আপনাকে শেলফ লাইফ ইনক্রিজ না করলে এটা ডিফিকাল্ট। আমি যেমন বলতেছি না, আমরা ফ্রোজেন ফুড কেন জরুরি, বিকজ আপনার এটা শেলফ লাইফটাকে বাড়াতে হবে। মুরগি যদি এমন হয়, আপনার এখনো খোলা বাজারে মুরগি বিক্রি হচ্ছে, সকালে মুরগি এনে রাতে শেষ করে ফেলতে হবে, এই চ্যালেঞ্জ যদি থাকে তাইলে তো এক্সপোর্ট করার চিন্তা করাটা ডিফিকাল্ট। তো ওইটাকে মানে প্রসেস করে আসলে কিভাবে শেলফ লাইফ ইনক্রিজ করা যায়, এক্সপোর্ট করে ওখানে মার্কেটে 6 মাস 1 বছর অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট যদি শেলফ লাইফটা আনতে পারি, তাহলে এটা মানে সাস্টেন করানো ইজি আর কি। আপনাদের কোনো অ্যাসোসিয়েশন আছে এবং কোনো সংগঠনের সাথে আপনি যুক্ত আছেন? ওইখানে হচ্ছে যে অ্যাসোসিয়েশনের সাথে আমি আসলে পার্সোনালি নাই, হাবিব ভাই এনগেজড আর কি। ওখানে আমাদের যে আপনার খামারিদের কিছু অ্যাসোসিয়েশন আছে এবং ফিড মিলারদের অ্যাসোসিয়েশন আছে, ওইগুলাতে ইয়া থাকে। ওয়াপসাতে আমাদের ওয়াপসা বাংলাদেশ আর কি, ওইখানে হচ্ছে যে ওনার সদস্য পদ আছে আর কি। আচ্ছা, এমনিতে আপনারা দুজনের কে কোন পার্টটা বেশি দেখেন? আমি মার্কেটিংটা বেশি দেখি, হাবিব ভাই প্রোডাকশনটা, উনি ময়মনসিংহে থাকেন। মার্কেটিং এ আপনি ঋদ্ধ করেছেন কিভাবে নিজেকে, রিসার্চ করে কিংবা যেহেতু আপনি নিজেকে শান্ত ইন্ট্রোভার্ট এসব পরিচয় দিচ্ছিলেন, কিন্তু মার্কেটিং এর জন্য তো একটু এক্সপোজার বাড়াতে হয়, একটু এক্সট্রোভার্ট হতে হয়। না সেটা ঠিক আছে, আমার আসলে মার্কেটিংটা আসছে হচ্ছে যে আপনার কনজিউমারদের সাথে মিশে মিশে আমি বোঝার চেষ্টা করেছি যে তাদের ডিমান্ডটা কি, তারা কি বলতেছে। আমি একটা সময় ছিল একদম শুরুর দিকে, আমার ওই ফোন কল, সব কটা ফোন কল আমি নিজেই পিক করতাম এবং সবগুলো অ্যান্সার করতে করতে আমার মনে হয়েছে মানে তখন অন্তত 1000 খানেক কাস্টমারের সাথে আমি নিজে যখন কথা বলছি, আমি তাদের টোনটা, তাদের চাহিদাটা ধরতে পারি আর কি। তো ওইটাকে আমার কনভে করাটা পরবর্তীতে ইজি হয়েছে যে না, আমি তাহলে আমার প্রমোশনাল কন্টেন্ট যদি এভাবে বানাই, আমার প্রোডাক্টের ইউএসপি যদি আমি এটা রাখি, আমার কনজিউমার তাহলে হচ্ছে যে এটা নিবেন আর কি। তো ওইটা হেল্প করেছে আমার। চমৎকার। আসলে আমরা তো সবাই চাই যে সেফটি থাকতে, সেফলি থাকতে এবং সবসময় ভালো থাকতে, কিন্তু তার পেছনে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের এই ছোট ছোট অবদানের কথা আমরা হয়তো প্রায়শই মনে করি না, কিন্তু আজকে সকালটি এত সুন্দর করে তুলেছেন এবং আমরা আশার বাণী দেখতে পাই আপনাদের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ এবং সেই সাথে আমি বিশেষভাবে মাছরাঙার টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই যে আমার মতো ছোট উদ্যোক্তাকে এই ফ্লোরটা দেওয়ার জন্য। এবং আমি বিশ্বাস করি যে আসলে যদি যারা এই কাজগুলো নিয়ে আছি, তাদের এই মোটিভেশনগুলো আমরা কন্টিনিউ করে যেতে পারি, তাহলে হয়তো খুব অচিরেই আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো আর কি ইনশাআল্লাহ। অবশ্যই আমরা সেই সোনার বাংলাদেশের স্বপ্ন প্রতিনিয়ত দেখি রাঙা সকালের মাধ্যমে। ভালো থাকবেন। জি, ধন্যবাদ।